হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সে যাই হোক, এখন তো গুড মর্নিং না, সকাল 10টা মতন বাজে। আর এই যে কিন্তু আমরা পড়িনি বলে আলটিমেটলি বাবাকে পড়তে হলো। হচ্ছে মা রেডি হয়ে গেছে, মায়ের নতুন শাড়ি পরেছে। আর এই হচ্ছে পিনু, যে পাত্তা দিল না। এবার দেখতে হবে কখন ট্রেনের টাইম। খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি, কী কী নিয়েছি, যা নিয়েছি সব তোমাদের রাস্তায় দেখাবো। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো বলিনি। আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায়, কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট অ্যানিমেল আছে, ওটাকে রাখতে যাচ্ছি। ওটাকে রেখেই চলে আসবো। কি বলো মা? ও ছোটবেলায় গিয়েছিল, ওর মনে নেই। আবার না, আমি না, আমার বোন ছোটবেলায় গিয়েছিল, তখন ওর মনে নেই, সেই জন্য আবার যাওয়া হচ্ছে। এই যে হচ্ছে আজকে পিনোর আউটফিট যেটা পরেছে, সেটা এই বছরের প্রথমের দিকে একটা বিয়েবাড়ি পড়েছিল, তখন কেনা হয়েছিল। তো যাই হোক, যারা শিয়ালদা থেকে আসবে বা যারা বারুইপুর থেকে আসবে, অনেকে হয়তো জানো না রাস্তাটা, তাদের জন্য একটা ছোট্ট ডিটেলস। বালিগঞ্জ স্টেশনে আসবে, সেখান থেকে নেমে পিছনে অটো আছে, অটোতে বললেই তারা পুরো চিড়িয়াখানার সামনেই নামিয়ে দেবে। তো সেই মতো আমরা যখন আগের বারেও এসেছিলাম তখন এইভাবেই এসেছিলাম, আর আজকেরও এইভাবেই। তো এই যে জুওলজিক্যাল গার্ডেন আলিপুর চিড়িয়াখানা, কলকাতার প্রথম, ভারতের প্রথম চিড়িয়াখানায় চলে এলাম। আর এসে বাবার টিকিট কেটে নিল। টিকিটের দাম ছিল 50 টাকা, 5 বছরের উপরে যাদের বয়স, আর 5 বছরের নিচে যারা আছে তাদের জন্য 20 টাকা করে। তো এটা হচ্ছে যেরকম বললাম যে ভারতের প্রথম চিড়িয়াখানা 1876 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রথমেই 1876-এ প্রতিষ্ঠিত করা হয়নি। প্রথমে কিন্তু একটা ধারণা এসেছিল, তখনকার গভর্নর জেনারেল যিনি ছিলেন লর্ড ওয়েলেসলি 1800 সালে, তো ওনার মাথায় এইরকম একটা চিন্তাধারা এসেছিল। কিন্তু সেই মুহূর্তে কোনো কারণবশত এইভাবে চিড়িয়াখানাটা প্রতিস্থাপন করা হয়নি। অবশ্য তার বাড়ি ছিল ব্যারাকপুরে, তার বাগান বাড়িতে একটা ছোট্টখাটো পশুশালা গড়ে তোলা হয়েছিল। যদি দেখা যায় তাহলে কিন্তু সেটাই ভারতের প্রথম চিড়িয়াখানা, ব্যারাকপুরে। পরবর্তীতে যেমন বললাম 1876 সালের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলসের 7ম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটা উদ্বোধন করেন এই কলকাতায় আলিপুর অঞ্চলে, যেটা আজকের আমরা সবাই আলিপুর চিড়িয়াখানা বা আলিপুর জু নামে চিনে থাকি, যেটা অবশ্যই কলকাতা তথা পশ্চিমবঙ্গের এক অন্যতম পর্যটন কেন্দ্র। 1873 সালে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পেল কলকাতায় যখন এই চিড়িয়াখানাটি স্থাপনের প্রস্তাব দেন, সেই সময়কার সরকার এশিয়াটিক সোসাইটি ও এগ্রি হর্টিকালচার সোসাইটিকে যৌথভাবে চিড়িয়াখানা স্থাপনের জন্য জমি প্রদান করেছিলেন। সেই সময়ে এই চিড়িয়াখানা স্থাপনের জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল, সেটা শুনলে কিন্তু এখন অনেকেই অবাক হয়ে উঠবে। মাত্র 5,000 টাকা। অবশ্য সেটা সেই সময়কালে প্রচুর পরিমাণ ছিল। চিড়িয়াখানা তো প্রতিষ্ঠিত হলো, কিন্তু এত পশু পাখি কোত্থেকে আসবে? তো সেই সময় কার্ল লুইসকে ব্যক্তিগতভাবে নিযুক্ত করা হয়েছিল পশু পাখি নিয়ে আসার জন্য বিভিন্ন পশু উদ্যান থেকে। কার্ল লুইস জাতিগতভাবে একজন জার্মান ছিলেন এবং সেই সময় তিনি ভারতীয় রেল স্টেশনে বৈদ্যুতিকরণের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। শুধু লুইস সাহেবই নয়, মৈমোহন সিংহ, বর্তমান বাংলাদেশের মৈমোহন সিংহের রাজা সূর্যকান্ত আচার্যের সম্মানে ওপেন এয়ার টাইগার এনক্লোজার গড়ে তোলা হয়, যার নাম করা হয়েছিল মৈমোহন সিংহ এনক্লোজার। সর্বপ্রথম ভারতীয় হিসেবে যে ব্যক্তি অর্থ সাহায্য করেছিলেন আমাদের এই চিড়িয়াখানা প্রতিষ্ঠা করার জন্য, তিনি হলেন রাজেন্দ্র মল্লিক বাহাদুর, এবং সেই মতো তার নামেও কিন্তু একটি পশুকক্ষ নামাঙ্কিত করা হয়েছিল। অনেকটা ঘুরে ফেলেছি, এবার চলো একটুখানি খেয়ে নেওয়া যাক। মা পরোটা বানিয়েছিল, আলু কষা বানিয়ে এনেছিল, তারপরে পেঁয়াজ কলি আলু ভাজা ছিল। ঘন্টা দুই হাঁটার পরে এবার খুব খিদে পেয়েছে। চিড়িয়াখানায় পশুগুলো উঠছে না, আর আমাদের হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাচ্ছে। তবে এবার বলি, আমার আর হাঁটতে ভালো লাগছে না, বসে একটু টিফিন করি। তো এখানে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত যেটুকু তোমাদেরকে বললাম এই ভিডিওতে, সেটুকু কিন্তু আমি যতটুকু ছোটোবেলায় বইয়ের পাতাতে পড়েছিলাম সেটুকুই বললাম। তোমরা যদি কিছু জেনে থাকো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলো। যাই হোক, আমি যতবারই আসি ততবারই দেখি এখানকার এই ঘড়িয়াল বলো, কুমির বলো, সবসময় স্ট্যাচু হয়ে থাকে। তো খাওয়া দাওয়ার পরে এই যে নকটার্নাল হাউসে একটুখানি নিশাচর প্রাণী দেখতে আমি ঢুকে গেলাম। আমিও নিজেও একটা নিশাচর প্রাণী, সারা রাত জেগে থাকি, সেটা বড় কথা নয়, বাট এদেরকে দেখতেও কিন্তু ভালো লাগছিল। বেশ একটা ভয় ভয় একটু ফিলিংসও আসছিল, কিন্তু যেহেতু অন্ধকার ছিল পুরোটাই। আলিপুর চিড়িয়াখানা বা কলকাতার এই চিড়িয়াখানার কথা বললেই কিন্তু একটা জিনিসের নাম আমরা
অনেকেই মনে করতে পারি। সেটা হচ্ছে এক দৈত্যকার বলতে পারো কচ্ছপ, যার নাম ছিল আলড্রাবরা। সে 2006 সালে অবশ্য মারা যায়, কিন্তু যখন সে মারা যায় তার বয়স কত হয়েছিল জানো? তার বয়স হয়েছিল 250 বছরেরও বেশি। শুধুমাত্র পশু পাখি নয়, চারিদিকের গাছপালা যাতে ঠিকভাবে বেড়ে ওঠে, ঠিকভাবে একটা বন্য পরিবেশ দেওয়া যায় পশু পাখিদেরকে, সেই জন্য কিন্তু বোটানিক্যাল গার্ডেন থেকে প্রতি মাসে নতুন নতুন চারা গাছ এনে আলিপুর চিড়িয়াখানার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রাখা হতো। বাগান চর্চার জন্য আবার একজন মালিকেও কিন্তু রাখা হয়েছিল এখানে। 1877 সালের জানুয়ারি মাসে একটা লগ বই চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই লগ বইতে প্রতিদিন প্রাণীর অভ্যাস ও আচরণ লক্ষ্য করা যাচ্ছে, কী কী পরিবর্তন দেখা যাচ্ছে সেগুলো লিখে রাখা হতো। তো যাই হোক, এখানে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি আমরা এই হরিণগুলো আমরা টিভিতে দেখে থাকি। এতক্ষণ আগে পর্যন্ত আমরা যে হরিণগুলো দেখলাম তাতে কিন্তু এরকম ডোরা কাটা ছিল না, যেটা অ্যাকচুয়ালি ডোরা কাটা বলো বা ছোপ ছোপ বলো, ছোপ ছোপ বলাটাই ভালো হবে, সেটা কিন্তু এই হরিণটার মধ্যে রয়েছে। তো বোন খুব আগ্রহ করে বলছিল কোথায় সেই হরিণ ছোপ ছোপ করা। তো এই যে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ভাল্লুকের জায়গায়। এতটা ঘুরে ফেলেছি, হাতিটা না সত্যিই দেখতে পাইনি, বাট এখানে জেব্রাকে কিন্তু ঠিক দেখতে পেয়েছি। কিন্তু আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি কাকে দেখে জানো? সেটা হচ্ছে জিরাফকে দেখে। আমেরিকার অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি জিরাফকে কিন্তু নিজের হাতে খাওয়ানোর একটা সিস্টেম ওখানে থাকে, যদিও আমাদের এখানে একদমই তার নেই। আর এখানটা এই দেখো, এটাকে শকুন বলে মনে হয় পাখিটা, তো শকুনের জন্য কিন্তু এখানে মাংস রেখে দিয়েছে তলাতে, দেখতে পেলে? তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের চিড়িয়াখানা ঘোরা পিনুর আশা তো একদম পূরণ হয়েছে, কারণ বাচ্চাদের শখ ছোটোবেলা থেকেই জেড ফর জু থেকে শুরু করে সামনে জীবজন্তু, জীবন্ত জীবজন্তু দেখার আশাটা কিন্তু সবসময় থেকে থাকে। তো আশা করি পিনুরও খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে আমি আমাদের কিছু ছবি আপলোড করলাম, বাকি ছবিগুলো ফেসবুকে আপলোড করব।